হাই স্টুডেন্ট, আমি আসিফ স্যার এইচ ম্যাথ টিউশনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। চলে এসেছি আমরা নেক্সট পার্টে। আমরা এর আগের দিন ক্লাস 9-এর কষে দেখি 1.3-এর এই 11 নম্বর অঙ্ক অবধি করেছিলাম। আজকে আমরা পরবর্তী যে পৃষ্ঠার 14 নম্বর অঙ্ক এবং 15 নম্বর অঙ্কগুলো আমরা আজকে কমপ্লিট করব। দেখো 14 নম্বর অঙ্কটা কি বলেছে, যে √5 এর দশমিক বিস্তার বের করতে বলেছে। কি হবে? √5 এর দশমিক বিস্তার 1 নম্বর বলছে একটি সসীম দশমিক, একটি সসীম অথবা আবৃত দশমিক, একটি অসীম এবং অনাবৃত দশমিক এবং কোনোটি নয়। আচ্ছা, এর আগে আমরা যখন অঙ্কগুলো করছিলাম, এর আগের পৃষ্ঠায় এর আগে বলেছিলাম যে রুট যদি থাকে, এই সংখ্যাগুলো কি? এই সংখ্যাগুলো হচ্ছে একটা অমূলদ সংখ্যা, তাই তো? এই সংখ্যাগুলো কি হচ্ছে? একটা অমূলদ সংখ্যা। এবং অমূলদ সংখ্যাগুলোকে আমরা কি বলতে পারি? অসীম এবং অনাবৃত্ত। মানে এই সংখ্যাগুলোকে লিখে শেষ করা যাবে না এবং এটাকে আবৃতও করা যাবে না, তাই তো? তার জন্যে এই √5 এটা কি একটা যেহেতু মূলদ সংখ্যা, তার জন্যে এর দশমিক বিস্তার যদি বলে, তাহলে এর দশমিক বিস্তার কোনটা হবে? এর দশমিক বিস্তার হবে একটি সসীম, একটি অসীম এবং অনাবৃত্ত দশমিক। তাহলে কি লিখবো? এর অ্যান্সার হবে, এটা হচ্ছে সি নম্বর অ্যান্সার। কি হবে? একটি অসীম এবং অনাবৃত্ত দশমিক। ঠিক আছে? কেন হলো? কারণ যেহেতু √5 হচ্ছে একটা অমূলদ সংখ্যা, তার জন্য এটা সসীম হবে না, সসীম অথবা আবৃত দশমিক হবে না। তাহলে একটাই পড়ে থাকছে, সেটা হচ্ছে কি? এটি অসীম এবং অনাবৃত দশমিক হবে। ঠিক আছে? 2 নম্বরটা দেখো কি বলেছে। 2 নম্বরটা বলেছে যে দুটি অমূলদ সংখ্যার গুণফল। কি করতে হবে? দুটি অমূলদ সংখ্যার গুণফল কি হয়েছে? অপশানগুলো কি দিয়েছে দেখো। অপশানগুলো বলেছে সর্বদা অমূলদ হবে, সর্বদা মূলদ হবে, সর্বদা একটি পূর্ণ সংখ্যা হবে, মূলদ কিংবা অমূলদ সংখ্যা। দেখো দেখি তাহলে আমি দুটো মূলদ সংখ্যা নিচ্ছি। কি কি মূলদ সংখ্যা? ধরে নাও একটা নিচ্ছি √5, এই যে √5ই নিলাম, আর আরেকটা নিচ্ছি 2√5। ঠিক আছে? তাহলে এই দুটো সংখ্যাকে আমি যদি গুণ করি তাহলে কি হবে? যেহেতু দুটো √5 আছে, তাহলে কত হবে? আমরা কি লিখতে পারি? 2 গুণিত এই √5 গুণ করলে কত হয়? 5 হয়ে যাবে। দুটো রুট যদি গুণ করি তাহলে রুট উঠে গিয়ে রুটের ভেতরে যেটা থাকে সেটা বেরিয়ে আসে। তাহলে √5 গুণ করলে 5 হয়। তাহলে 5 দুগুণে কত হলো? 10 হলো, তাই তো? তাহলে এটা মূলদ সংখ্যা হলো। এবার আমি আর একটা উদাহরণ নিচ্ছি, √3 নিচ্ছি একটা। এটা হচ্ছে 1 নম্বর উদাহরণ, এটা 2 নম্বর উদাহরণ। একটা √3 আর একটা √2 নিচ্ছি। তাহলে কত হবে? √2 এবং √3 গুণ করলে √6 হয়। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে মূলদ সংখ্যাও হতে পারে, অমূলদ সংখ্যা হতে পারে, তাই তো? তাহলে এখানে দুটো মূলদ সংখ্যাকে, দুটো অমূলদ সংখ্যাকে যদি আমি গুণ করি, সেটা একটা মূলদ সংখ্যা হতে পারে অথবা অমূলদ সংখ্যা হতে পারে, তাই তো? তাহলে কোনটা হবে? এই যে ডি নাম্বার, মূলদ কিংবা অমূলদ সংখ্যা। মূলদও হতে পারে অথবা অমূলদ সংখ্যা হতে পারে। তারপরে এটা কত নাম্বার? ডি নাম্বার অ্যান্সার হবে। তাহলে কি লিখবো? যে মূলদ কিংবা অমূলদ সংখ্যা। মূলদ কিংবা অমূলদ সংখ্যা। বোঝা গেছে? এরপরে দেখো 3 নম্বর, যেটা 3 নম্বরটা কি বলেছে? পাই এবং 22/7। দেখো আমরা যখন করাচ্ছিলাম অমূলদ সংখ্যা, কি বলেছিলাম? যে সংখ্যাগুলোকে আমরা p/q আকারে লিখতে পারবো না, সেগুলোকে আমরা অমূলদ সংখ্যা বলবো। তো এখানে এই যে পায়ের মান 3.14 দিয়ে চলতেই থাকবে। পায়ের মান কখনো আমরা বের করতে পারবো না, চলতেই থাকবে। তার মানে পাই কি? পাই হচ্ছে একটা অমূলদ সংখ্যা। কিন্তু 22/7 যেটা আছে না, এটা দেখো, এটা p/q আকার লেখা যাচ্ছে।
তাই না? তাহলে এখানে কি হবে, পাই হচ্ছে অমূলদ সংখ্যা এবং 22/7 কি মূলদ সংখ্যা, মানে কোনটা হবে, এই সি নাম্বারটা। ঠিক আছে, তাহলে কি লিখবো, এটা হচ্ছে 1 নম্বরেরটা, এটা হচ্ছে 2 নম্বরেরটা এবং এটা 3 নম্বর। 3 নম্বর কি লিখবো, 3 নম্বরটা অ্যান্সার হচ্ছে সি। সি অ্যান্সার, সেটা কি, যে পাই হলো মূলদ, পাই মূলদ সংখ্যা এবং 22/7 কি হবে, 22/7 অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। বোঝা গেল? তাহলে পাই হচ্ছে একটা মূলদ সংখ্যা, পাই হচ্ছে মূলদ সংখ্যা এবং, না আমি ভুল লিখলাম, এটা হবে ডি নাম্বারটা অ্যান্সার। পাই হচ্ছে অমূলদ সংখ্যা এবং 22/7 কি হবে, 22/7 মূলদ সংখ্যা হবে। ঠিক আছে, তার মানে এটা কোনটা হবে, যে পাই হচ্ছে অমূলদ সংখ্যা এবং 22/7 হবে কি, 22/7 হবে মূলদ সংখ্যা। বুঝতে পারলাম? তাহলে এ দেখো, এই সি এবং ডি দুটো একই রকম আছে, তো তার জন্য একটু গন্ডগোল হয়ে গেছে। তাহলে পাইটা কি, পাই হবে সবসময় অমূলদ সংখ্যা এবং 22/7 কি, 22/7 হবে একটা মূলদ সংখ্যা। বোঝা গেল? আচ্ছা, তারপরে দেখো 4 নম্বরটা কি বলেছে, দুটি মূলদ সংখ্যার মধ্যে কি বলেছে, কোনো মূলদ সংখ্যা নেই, এটা হতে পারে না। একটি মাত্র মূলদ সংখ্যা আছে, এটাও ঠিক না। অসংখ্য মূলদ সংখ্যা আছে, এটা হবে। কেন, দুটো মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা কাকে বলে, যে সংখ্যাগুলোকে আমরা p/q আকারে লিখতে পারি, তাই তো? তাহলে p/q আকারে যদি লিখতে পারি, সেই দুটো সংখ্যার মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা আমরা পাবো। ঠিক আছে, আমরা এর আগে বের করেছিলাম যে দুটো মূলদ সংখ্যার মধ্যে কি আমরা অসংখ্য মূলদ সংখ্যা পাবো। তাহলে এই 4 নম্বরের যে অ্যান্সার, সেটা কোনটা হবে, যে অসংখ্য, 4 নম্বরটা হচ্ছে অসংখ্য মূলদ সংখ্যা আছে। তাহলে সি এর অ্যান্সার, 4-এর অ্যান্সার হচ্ছে সি, যে কি অসংখ্য মূলদ সংখ্যা আছে। ঠিক আছে, অসংখ্য মূলদ সংখ্যা আছে। 5 নম্বরটা দেখো কি আছে, 5 নম্বরটা বলেছে যে দুটি অমূলদ সংখ্যার মধ্যে কি, অমূলদ সংখ্যা মানে যে সংখ্যাগুলোকে p/q আকারে লেখা যায় না। কি বলছে, কোনো মূলদ সংখ্যা নেই, তাহলে এটা ঠিক, কোনো মূলদ সংখ্যা নেই, এটা ভুল হবে। একটি মাত্র অমূলদ সংখ্যা আছে, এটাও ভুল, একটি মাত্র অমূলদ সংখ্যা নাই। আর এটা কি বলেছে, অসংখ্য অমূলদ সংখ্যা আছে, তাহলে দুটি অমূলদ সংখ্যার মধ্যে এখানেও অসংখ্য অমূলদ সংখ্যা আছে। ঠিক আছে, তাহলে কি লিখবো, এটা 5 নম্বরের যে অ্যান্সারটা, সেটা কি হবে, অসংখ্য, 5 নম্বরের অ্যান্সারটাও সি হবে, অসংখ্য অমূলদ সংখ্যা আছে, অসংখ্য অমূলদ সংখ্যা আছে। হয়েছে? তারপরে দেখো, তারপরে কি 6 নম্বরটা কি বলেছে, শূন্য সংখ্যাটি কি, দেখো শূন্য, আমরা যখন এই চ্যাপ্টারটা প্রথমে করছিলাম তখন আমরা শূন্যকে কি বলেছিলাম, শূন্য একটা অখণ্ড সংখ্যা, কারণ অখণ্ড সংখ্যা শূন্য থেকে শুরু হচ্ছে। পূর্ণ সংখ্যার মধ্যেও শূন্য আছে। মূলদ সংখ্যা মানে শূন্যকে p/q আকার লিখতে পারবো। এবং বাস্তব সংখ্যা, তাহলে কোনটা হবে, এই যে ডি নাম্বার অ্যান্সারটা। তার মানে শূন্য হচ্ছে একটা অখণ্ড সংখ্যা, কারণ অখণ্ড সংখ্যা শুরু হচ্ছে শূন্য থেকে, তাহলে শূন্য হচ্ছে একটা অখণ্ড সংখ্যা। পূর্ণ সংখ্যা কোনগুলো, শূন্য থেকে প্লাসের দিকে যত ইচ্ছা, শূন্য থেকে মাইনাসের দিকে যত ইচ্ছা, সেগুলোকে বলছি আমরা পূর্ণ সংখ্যা। মূলদ সংখ্যা কোনগুলো, যেগুলোকে আমরা p/q আকারে লিখতে পারি, সেটা মূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা কোনগুলো, যেগুলোকে আমরা বাস্তব সংখ্যা, মানে এই যতগুলো সংখ্যা বললাম সেগুলোকেই বলা হয় বাস্তব সংখ্যা, কিন্তু অমূলদ সংখ্যা নয়। তাহলে কোনটার অ্যান্সার হবে, 6 নম্বরটা অ্যান্সার হচ্ছে তোমার শূন্য হচ্ছে, এটার অ্যান্সার হচ্ছে তোমার ডি নাম্বারটা। এই যে ডি নাম্বারটা অ্যান্সার হবে কি, ডি নাম্বারটা অ্যান্সার, যে অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা
অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা। অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা এবং বাস্তব সংখ্যা, এবং বাস্তব সংখ্যা, কিন্তু অমূলদ সংখ্যা নয়। ঠিক আছে, তাহলে এটা অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা এবং বাস্তব সংখ্যা হবে, কিন্তু অমূলদ সংখ্যা না। ঠিক আছে, তাহলে এই যে আমার বহুবিকল্প প্রশ্নধর্মী যে অঙ্কগুলো আছে সেটা 6 অবধি কমপ্লিট হলো। এরপর দেখো এখানে কি বলেছে 15টা, একটি উদাহরণ লিখি যেখানে দুটি অমূলদ সংখ্যার যোগফল একটি মূলদ সংখ্যা। মানে আমাকে দুটো অমূলদ সংখ্যা নিতে হবে, তাকে যদি যোগ করি তাহলে আমি মূলদ সংখ্যা পাবো। তাহলে আমাকে দুটো ধরে নিই, যে ধরি দুটি অমূলদ সংখ্যা, এখানে রাখি। দেখো কি লিখবো, এটা হচ্ছে 15 নাম্বার। কি লিখবো, যে ধরি দুটি অমূলদ সংখ্যা হলো কি, একটা নিচ্ছি 2 + √3 ও 2 - √3 নিলাম। কি নিলাম, দুটো অমূলদ সংখ্যা, একটা হচ্ছে 2 + √3 আর একটা হচ্ছে 2 - √3। কি করতে বলেছে, এই দুটো অমূলদ সংখ্যাকে যোগ করতে বলেছে এবং একটি মূলদ সংখ্যা পাবো সেটা বলেছে। তাহলে যোগ করি, তাহলে এটাকে যোগ করি, তাহলে কত হবে, 2 + √3 যোগ 2 - √3। এই দুটোকে যদি যোগ করি, দেখো যদি ব্র্যাকেটগুলো তুলে দিই, তাহলে প্রথমে যা আছে লিখে দিই, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে, এই যে প্লাসে প্লাসে +2, প্লাসে মাইনাসে -√3, তাই তো। এবার দেখো এর আগে +√3 -√3, এই দুটো কেটে গেল, তাহলে 2 আর 2 যোগ করলে কত হয়, 4 হয়ে গেল। তার মানে 4 কি, 4 তো একটা মূলদ সংখ্যা, তাই না। তাহলে আমরা কি একটা উদাহরণ জানতে চেয়েছে, যেটাকে দুটো যোগ করলে আমরা একটি মূলদ সংখ্যা পাবো। তাহলে এটাই হচ্ছে একটা উদাহরণ। ঠিক আছে, 2 নম্বর অঙ্কটা দেখো, এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। দেখো 2 নম্বরটা কি বলেছে, 2 নম্বরটা বলেছে যে একটি উদাহরণ লিখি যেখানে দুটি অমূলদ সংখ্যার বিয়োগফল একটি মূলদ সংখ্যা। এটা হলো যোগফল, এবার বলেছে বিয়োগফল। তাহলে বিয়োগফল কি, একই রকমভাবে ধরবো, যে ধরি দুটি অমূলদ সংখ্যা হলো, আমরা কি ধরবো, একটা ধরছি, ধরে নাও √3 + 5 নিচ্ছি একটা, আর একটা নিচ্ছি হয়তো √3 - 5। ঠিক আছে, এই দুটো সংখ্যা নিলাম, তাহলে এই দুটো কী করতে বলেছে, বিয়োগ করতে বলেছে। তাহলে এখানে লিখি, দেখো √3 + 5 বিয়োগ √3 - 5। ঠিক আছে, তাহলে এই মাইনাস দিয়ে প্রথমে দেখো যা আছে সেটাই বসে যাবে, √3 + 5 বসলো। এই মাইনাস দিয়ে যদি গুণ করে দেখো, মাইনাসে প্লাসে -√3 হয়ে গেল, মাইনাসে মাইনাসে +5 হয়ে গেল। ঠিক আছে, তাহলে দেখো এই √3 + √3 -√3 কেটে গেল, তাহলে 5 আর 5 যোগ করলে কত হয়, 10 হয়। তাহলে 10কে আমরা p/q আকারে লিখতে পারি। এখানে যে আমি √3 + 5 √3 - 5 নিলাম, এটাই নিতে হবে তার কোনো মানে নেই, তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো সংখ্যা লিখতে পারো। এটা তো সেম, এখানে 2 + √3 যে নিয়েছি, তোমাকে 2 + √3 নিতেই হবে, সেটা কোনো মানে নেই, তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো সংখ্যা বসিয়ে করতে পারো। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো কি আছে, এরপরের অঙ্কগুলো 15 যে 3 নম্বর অঙ্ক বলেছে 1/7 এবং 2/7 মধ্যে একটি মূলদ সংখ্যা খুঁজতে বলেছে। ঠিক আছে, তাহলে দেখো যদি এই অঙ্কগুলো আমরা 2 নম্বর যে 1.1 যে অধ্যায়টা, সে অধ্যায়ে ছিল এই অঙ্কগুলো। আচ্ছা, তাহলে 3 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, 1/7, আরটা কি বলেছে, এবং কত দেওয়া আছে, 2/7, এর মধ্যে একটা মূলদ সংখ্যা জানতে চেয়েছে। তাহলে কি করব, যে এত এবং এত এর মধ্যে একটি মূলদ সংখ্যা
হলো, একটি মূলদ সংখ্যা হলো বলে কি এই দুটো যেটা আছে মানে এই 1/7 যোগ 2/7 এই দুটোকে যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমরা কি পাবো, তাহলে এদের এই দুটোর মধ্যে যে মূলদ সংখ্যাটা আছে সেটা পেয়ে যাব। ঠিক আছে, এবার দেখো এই উপরে কত আছে, দুটোর নিচে 7 আছে, তাহলে লসাগু করলে কত হয়, 7 লসাগু হবে। এবং উপরে নিচের যেহেতু 7 দুটোতেই আছে তাহলে উপরের দুটো বসে যাবে, তার মানে 1 + 2 হবে। এবং এই 2 আছে নিচে, 2 থেকে গেল। আমি এখানে করছি, হ্যাঁ, সমান দিয়ে লিখলাম। দেখো তাহলে উপরে 2 আর 1 যোগ করলে কত হয়, 3 হয়। আর নিচে দেখো 7 আছে, এই 7টা কী হবে, নিচে নেমে যাবে, তাহলে নিচে নেমে গিয়ে 7 × 2 হয়ে গেল। এই 7টা কী হবে, এই 2-এর নিচে নেমে যাবে, তাহলে কত হবে 7 × 2, তার মানে কত হলো 3/7 × 14। তাহলে 1/7 এবং 2/7-এর মধ্যে একটি মূলদ সংখ্যা কী পেলাম, 3/14। বোঝা গেল? দেখো কি করব দুটো মানে দুটো যদি মূলদ সংখ্যা দেয়, দুটো সংখ্যা দেওয়া আছে তো, তার মধ্যে যদি একটা মূলদ সংখ্যা জানতে চাই সেই দুটোকে যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করে দেবো, এটাই যেটা হবে সেটাই তার মধ্যেকার মূলদ সংখ্যা। ঠিক আছে, আচ্ছা এরপরে কোনটা আছে, 4 নম্বর যে অঙ্কটা, 4 নম্বর অঙ্কটা দেখো কী বলেছে। 4 নম্বর অঙ্কটা দেওয়া আছে যে 1/7 একটা দেওয়া আছে এবং 2/7-এর মধ্যে একটি অমূলদ সংখ্যা, 1/7 এবং 2/7-এর মধ্যে কি বলেছে, একটি অমূলদ সংখ্যা, একটা 1/7 আর একটা 2/7, দুটো আলাদা জায়গায় লিখলাম। কি করব, এই নিচেরটা দিয়ে ওপরটাকে ভাগ করে দেব। যেহেতু 7 দিয়ে 1কে ভাগ যায় না, দশমিক দিয়ে 0 নিচ্ছি, তাহলে কত হবে, 7 × 7। 10 থেকে 7 বাদ দিলে 3, দশমিকের জন্য 0, তাহলে আমরা জানি 4 × 7 = 28 হয়। 30 থেকে 28 বাদ দিলে 2, দশমিকের জন্য 0, 7 × 2 = 14, 20 থেকে 14 বাদ দিলে 6, দশমিকের জন্য আবার একটা 0 পাবো। ঠিক আছে, দশমিকের জন্য একটা করে 0 পেয়ে যাব, তাহলে কত হবে, 7 × 7 = 56। ঠিক আছে, তাহলে 60 থেকে 56 মানে কত হচ্ছে, 4 নামছে, দশমিকের জন্য 0, 5 × 7 কত হচ্ছে, 35। তাহলে আবার কত হবে, 40 থেকে 35 বাদ, তার মানে হচ্ছে 5 নামবে, দশমিকের জন্য আবার 0 পেলাম। আবার কত হবে, 7 × 7 = 49, 50 থেকে 49 বাদ দিলে 1, দশমিকের জন্য 0। তাহলে দেখো আমি 10 থেকে শুরু করেছিলাম, আবার দেখো 10 চলে আসলো, তার মানে এই যে এই 1 থেকে 7 অবধি এই সংখ্যাটা কী হবে, বারবার রিপিট হবে, তাই না? তাহলে এটা হলো। এবার এখানে করব, তাহলে 7 দিয়ে 2কে ভাগ করব, ভাগ যায় না, দশমিকের জন্য 0, 7 × 2 = 14, 20 থেকে 14 বাদ দিল মানে 6, দশমিকের জন্য একটা 0 পেলাম। আবার 7 দিয়ে করলে 7 × 8 = 56, তাহলে 60 থেকে 56 বাদ মানে 4, দশমিকের জন্য 0 পেয়েছে আবার, তাহলে কত হবে, 5 × 7 = 35, তাহলে 40 থেকে 35 মানে 5, দশমিকের জন্য 0, আবার 7 × 7 = 49, তাই তো? 50 থেকে 49 মানে 1, দশমিকের জন্য 0, 7 × 7, 8, 9, 10 মানে 3, দশমিকের জন্য আবার 0 পেলাম, 4 × 7 = 28, তাহলে কত হলো, 2 নামলো, তাহলে 2, দশমিকের জন্য আবার 0। তাহলে দেখো আমি 20 থেকে শুরু করেছিলাম, আবার করতে করতে কত আসলো, এখানে তোমার আসলো 20-তে চলে আসলো, তার মানে এই 2, 8, 5, 7, 1, 4 এই সংখ্যাটা কী হবে, বারবার রিপিট হবে। তাহলে দেখো কি কি আসছে, এই যে 1/7 সমান কি লিখতে পারি, 0.142857, এর মাথায় ডট, এর মাথায় ডট, তার মানে এই সংখ্যাটা বারবার রিপিট হতে হতে আসবে। আর একটা সংখ্যা কত আছে, আর একটা সংখ্যা পেয়েছি 2/7, তাহলে 2/7 সমান কত লিখতে পারি, 0.285714, এটার মাথায় ডট, এটার মাথায় ডট। এবার দেখো তাহলে আমাকে কি করতে বলেছে, তার মানে এই 2/7 মানে এটা, মানে এই সংখ্যাটা কি হবে, বারবার রিপিট হতে হতে আসবে। আমাকে বলেছে যে এই 1/7 এবং 2/7-এর মধ্যে একটি অমূলদ সংখ্যা খুঁজতে বলেছে, তাহলে কি লিখবো, যে অতএব 1/7 ও 2/7 এর মধ্যে একটি অমূলদ সংখ্যা হলো। এবার দেখো অমূলদ সংখ্যা কোনগুলো বললাম,
অমূলদ সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলোকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারবো না, এবং আমাকে বলেছে এই দুটোর মধ্যে। আচ্ছা ভালো করে দেখো, এখানে আমরা দুটো সংখ্যা নিচ্ছে, প্রথম দুটো, এখানে কত দেখতে পাচ্ছি 14, আর এখানে কত দেখতে পাচ্ছি 28। তাহলে 14 এবং 28-এর মধ্যে আমি আমার ইচ্ছা মতো যে কোনো একটা সংখ্যা নিতে পারবো না? আমি হয়তো নিলাম এখানে তোমার 0.21 নিলাম, যেটা দেখো 14 এবং 28-এর মধ্যে আছে। 0.21 এটা 14 এবং 28-এর কি আছে, মধ্যে আছে। এবার আমি কি করব, আমি আমার ইচ্ছা মতো এখানে যে কোনো মান বসিয়ে দিতে পারি। হয়তো এখানে নিলাম 0.01, 0.02, 0.03, এরকম পরপর লিখে দিতে পারি। তাহলে আমাকে যেহেতু অমূলদ সংখ্যা যা বলেছে এই দুটোর মধ্যে হবে, তাহলে এই দুটোর মধ্যে একটা অমূলদ সংখ্যা পেলাম, এইটা। এই উত্তরটা তুমি তোমার ইচ্ছা মতো বসিয়ে দিতে পারো, ঠিক আছে। আচ্ছা, লাস্টে যে অঙ্কটা দেখো কত আছে, শেষ অঙ্কটা আছে যে এখানে তোমার দশমিক এই যে 0. কত দেওয়া আছে, 0, 1, 2, 3, 3-এর মাথায় ডট দেওয়া আছে। এই আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশ আকারে লিখতে বলেছে। দেখো, তাহলে আমরা এই অঙ্কগুলো করেছিলাম, কি করেছিলাম, যে দশমিকের পরে যে সংখ্যাগুলো হবে সেই সংখ্যাগুলোকে উপরে লিখে দিতে বলেছিলাম। তাহলে এই সংখ্যাগুলো যা আছে উপরে লিখে দিলাম, হলো। নিচে কত লিখব, নিচে জটার মাথায় ডট থাকবে তটা 9 লিখব, জটার মাথায় থাকবে না দশমিকের পরে তটা 0 বসাবো। কটার মাথায় নেই, যেহেতু এখানে তোমার এখানে কটা আছে, তিনটে ঘর আছে, তার মানে এখানে আচ্ছা এই দশমিকটা এইরকম হবে, হ্যাঁ অঙ্কটা তোমার এইভাবে অঙ্ক হবে। এখানে অঙ্কটা ভুল একটু দেওয়া আছে, তাহলে 0.123 দেওয়া হবে। তার মানে এখানে তোমার কত হবে, যে 3-এর মাথায় ডট আছে মানে 9 হবে, 3-এর পর দুটো ঘর মানে এখানে দুটো 0 হলো। এবার দেখো কার মাথায় ডট নেই, 12-র মাথায় নেই, তার মানে এখান থেকে 12 বাদ যাবে, ঠিক আছে। তাহলে কত হবে, 123 থেকে যদি 12 বাদ দিই তাহলে কত হবে, 111 হচ্ছে। আর নিচে কত হবে, 900। কি বললাম, আরেকবার বলছি ভালো করে দেখো, এখানে অঙ্কটা আছে 0.123, হ্যাঁ। এখানে দেখো এখানে একটু ভুল দেওয়া আছে, এই যে দশমিকটা বসানো আমার বইয়ে ভুল একটু আছে। দেখো এখানে দশমিকটার আগে 0 দেওয়া ছিল, এই 0-র আগে দশমিক দেওয়া ছিল, এই দশমিকটা কী হবে, এইখানে বসবে, ঠিক আছে, মানে 0.123 হবে। এবার তাহলে এরকমভাবে করি, তো দেখো 0.123 লিখলাম, তো দশমিকের পর যা থাকবে সেটা উপরে লিখব, জটার ঘর দশমিক থাকবে তটা 9 হবে, জটার মাথায় থাকবে না তটা 0, এবং যার মাথায় থাকবে না উপরটা থেকে সেটা বাদ চলে যাবে। তাহলে 23 থেকে যদি 12 বাদ দিই কত হবে, 111 বাই নিচে 900, ঠিক আছে। তাহলে কি লিখব, যে অতএব 0.123 আবৃত দশমিক সংখ্যার সামান্য ভগ্নাংশ হলো, কত হবে, এই যে 111/900, ঠিক আছে, এটাই অ্যান্সার। তাহলে তোমাদের আজকে এই পুরো 1.3-এ যতগুলো অঙ্ক আছে সেগুলো কমপ্লিট হলো। এর পরের দিন আমরা এই সূচকের নিয়মাবলী এই অধ্যায়টা শুরু করব, ঠিক আছে। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো, এবং কোনো অসুবিধা থাকলে আমাকে কমেন্টে জানাবে। আর যারা আগের অঙ্কগুলো দেখোনি তারা আমার প্লেলিস্টে গিয়ে অবশ্যই সেই অঙ্কগুলো দেখে নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। ধন্যবাদ।